ওকে, থ্যাংক ইউ। তো আজকে বেসিক্যালি ফার্স্টে এটা বোধহয় তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ক্লাস বা হচ্ছে কি বিবেক দিশার আর লাইফ সায়েন্সের ফার্স্ট ক্লাস। তো বেসিক্যালি হচ্ছে কি আমার নাম অর্ণব দাস। আমি এখানে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। বেসিক্যালি আমি হচ্ছে গিয়ে লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ফিজিওলজি নিয়ে পড়াশোনা করেছি এবং গবেষণা দুটোই ফিজিওলজির উপরে। তো বর্তমানে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস আমরা একে অপরের সাথে একটু কথা বলতে পারি, তার সাথে সাথে কিছুটা হচ্ছে গিয়ে একটু পড়াশোনার মধ্যেও ঢোকার চেষ্টা করব এই পরিস্থিতিতে। আনফরচুনেটলি হচ্ছে কি আমরা একে অপরকে ভার্চুয়ালি দেখছি ছোট বক্সের মধ্যে, সো কল্ড, যেটা অনেকটাই ডিফিকাল্ট একে অপরকে জানা এবং চেনার ক্ষেত্রে আমি মনে করি। দেন আর লাইভ ক্লাসরুমের থেকে এই ভার্চুয়াল ক্লাসরুমের এটা একটা সমস্যা, কিন্তু এই পরিস্থিতিতে সেটাই আমাদের ওভারকাম করতে হচ্ছে সকলকে, স্টুডেন্টদেরকেও এবং টিচারদেরকেও। তো বেসিক্যালি হচ্ছে গিয়ে এখানে আমি রয়েছি স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টের। তো এখানে আমরা বিভিন্ন খেলাধুলার বিজ্ঞান নিয়ে গবেষণা করি। যারা খেলছে, যারা অলিম্পিয়ান রয়েছে, তারা কি ধরনের তাদের বডির মধ্যে কি কি ঘটনা ঘটে, তাদের হার্ট কিভাবে রেসপন্স করে, তাদের লাংস কিভাবে রেসপন্স করছে বিভিন্ন ট্রেনিং এ, বিভিন্ন এক্সারসাইজ করলে, সেই ধরনের, প্লাস তাদের পারফরমেন্স কি করে ইমপ্রুভ করা যায়, এটাই হচ্ছে কি বিভিন্ন ধরনের গোল, ওই গোলের লক্ষ্যটাকে স্থির রেখে সেই ধরনের গবেষণা সাথে যুক্ত আমরা বিভিন্ন। তো লাইফ সায়েন্স শব্দটা হয়তো তোমরা অনেক আগে থেকেই পড়ছো। তো বেসিক্যালি লাইফ সায়েন্সেস এর আমরা স্টার্ট করব কি কি ডোমেন হয়, একদম খুব বেসিক জায়গা দিয়ে, ঠিক আছে? যে লাইফ সায়েন্স জিনিসটা পড়লে তার ব্যবহারটা কোথায় হচ্ছে সেটা জানতে হবে, তাহলে পড়ে লাভটা কি হচ্ছে। তো সেটার জন্য আমরা প্রথমে বোঝার চেষ্টা করব যে লাইফ সায়েন্স এর আর কি কি স্পেশালাইজেশন হয়। লাইফ সায়েন্স বা জীব বিজ্ঞানটা পড়লে তার এখন মডার্ন সায়েন্সে কোন কোন দিকে যেতে পারে তার একটা ধারণা পাবে। আর তার ব্যবহারটা, সেটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ। কোনো কিছুই যেটা সেটা যদি খুব একটা অ্যাপ্লিকেশন না থাকে, তাহলে একটা হচ্ছে সেটার ব্যবহারটা অনেকটাই কমে যায়। তো কে কে বলতে পারবে ভেরিয়াস ব্রাঞ্চেস অফ বায়োলজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্সেস এর মধ্যে কোন ধরনের স্পেশাল সাবজেক্ট গুলো আসতে পারে? এনিওয়ান, এক এক করে তোমরাই কেউ বলো, একটুখানি চেষ্টা করো। এই যে বায়োলজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স, এর মধ্যে কোন কোন বিষয়গুলো সাধারণত তোমরা পড়ে থাকো, সেরকম কিছু নাম। তোমরা যখন আরো হায়ার এডুকেশনের দিকে যাবে তখন দেখতে পাবে, তখন তোমরা শুধু লাইফ সায়েন্স পড়বে না। একটা সময় তোমরা যখন ক্লাস 5-এ পড়তে, তখন যে বিষয়গুলো পড়তে, তারপরে আস্তে আস্তে কি হলো, ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ভাগ হয়ে গেল। তোমরা যখন ক্লাস 11-12-এ উঠবে, তখন দেখবে সেই লাইফ সায়েন্স বা বায়োলজিটাও, সেটাও ভাগ হয়ে যাবে জুলজি, বোটানি আর ফিজিওলজি, তিনটে স্পেশাল ডোমেন। কেউ যদি সেই বায়োলজি নিয়ে আরো পড়াশোনা করতে চাও, তাহলে কি হবে, দেখবে কেউ হয়তো ব্যাচেলার্স বা বিএসসি করতে যাচ্ছ, গ্রাজুয়েশন করতে যাচ্ছ। যদি কেউ লাইফ সায়েন্সেসে ইন্টারেস্টেড থেকে থাকো, তাহলে কি হবে, দেখতে পাবে ফিজিওলজি যে কোনো, তখন আরো একটা সাবজেক্টকে নিয়ে তোমাকে শুধু পড়তে হবে। তখন বাকি দুটো সাবজেক্ট একটু কম পড়লেও চলবে, কারণ ওটা তোমার অনার্স সাবজেক্ট বা সেটা তোমার গ্রাজুয়েশনের বিষয়। আবার তোমরা যখন মাস্টার্স করতে যাবে আরো হায়ার এডুকেশনে, যদি কেউ যাও, অবভিয়াসলি আশা করছি অনেকেই যাবে, তো তখন কি হয়, তার মধ্যে থেকে আরেকটা স্পেশালাইজেশন, তার একটা পার্ট হচ্ছে গিয়ে সেটাকে আরো ভালোভাবে আরো ডিটেলে পড়তে হয়। যত লেভেল বাড়তে থাকবে, তত একটা পিরামিডের মতো হতে থাকে আমাদের এডুকেশন সিস্টেমটা। বোঝা যাচ্ছে? তো নিচে আমরা অনেক ধরনের বিষয় পড়ি, যত উপরে যেতে থাকি তত আমরা স্পেশালাইজ সাবজেক্ট পড়তে থাকি, ঠিক আছে? তো এই বায়োলজিক্যাল সায়েন্সেসে সেরকম কিছু সাবজেক্টের নাম কি তোমরা বলতে পারবে, যেগুলোর নাম শুনেছো বা জানো? একটু হেজিটেট করছে বোধহয় অনেকে। ওকে, আমি বলছি তাহলে। একটা হচ্ছে বোটানি, একটু আগে যেটা বললাম। বোটানিতে কি হয় বেসিক্যালি, হচ্ছে গিয়ে বোটানিতে আমরা, বোটানিতে কি ধরনের জিনিস পড়ি, যে কেউ একজন, এনিওয়ান?
তোমাদের যাদের মাইক্রোফোন আছে একটুখানি অন করে একটু যদি কেউ বলো, বোটানিতে কোন ধরনের, এটা কি ধরনের বিষয়, এখানে কি ধরনের জিনিস পড়া হয় এই ডোমেনটার মধ্যে? তোমাদের এবারে সিলেবাসেও রয়েছে, বোটানির একটা অনেকটা অংশ রয়েছে। লজ্জা পাচ্ছে বোধহয়, এ ওকে দিচ্ছে সে তাকে দিচ্ছে মাইক্রোফোনটা, কিন্তু কেউ কিছু বলছে না। ওকে, বোটানি বা বাংলায় হচ্ছে কি উদ্ভিদ বিজ্ঞান। তো সেখানে কি করা হয়, আমাদের যে পরিবেশে যে বিভিন্ন গাছ রয়েছে তারা কিভাবে, যেমন তোমাদের সিলেবাসের মধ্যে সালোক সংশ্লেষের হয়তো নাম শুনেছো, গাছ কিভাবে গ্লুকোজ তৈরি করে, কিভাবে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে বা অক্সিজেন তৈরি করছে, তার যে প্রসেস, খুব সিম্পল ওয়ার্ডে। তো এই ধরনের যে বিষয়গুলো, গাছেরা কিভাবে ফাংশন করে, তারা কিভাবে, আচার্য জগদীশ চন্দ্র বসু যেটা ডিসকভার করেছিলেন যে উদ্ভিদেরও প্রাণ আছে, কোন যন্ত্রের মাধ্যমে উনি যেন এটা আবিষ্কার করেছিলেন, কেউ একজন? উদ্ভিদেরও প্রাণ আছে, এটা জগদীশ চন্দ্র বসুই বলেছিলেন তো, হ্যাঁ কি না, নাকি অন্য কেউ? হ্যাঁ, ওকে, ঘাড় নেড়েছে। কোন যন্ত্র, যন্ত্রটার নাম কারোর মনে আছে? মনে পড়ছে না? ক্রেস্কোগ্রাফ বলে একটা যন্ত্র, কোথায় একটু একটু মনে পড়ছে, ইস, এতটা মনে পড়ছিল আর একটু মনে পড়লো না। ক্রেস্কোগ্রাফের নাম বোধহয় অনেকেই শুনেছে। তো উদ্ভিদ বিজ্ঞানে তো আমরা হচ্ছে কি বোটানি নিয়ে অনেকে, বায়োলজির একটা ব্রাঞ্চ হচ্ছে কি মেজর ব্রাঞ্চ বোটানি। সেকেন্ড হচ্ছে গিয়ে ফিজিওলজি, অ্যানাদার ওয়ান। সেকেন্ড থার্ড এরকম র্যাঙ্কিং নেই কোনোটারই, জাস্ট বলার সময় হচ্ছে কি এটা দ্বিতীয়তে এসছে, সেই কারণে আমি সেকেন্ড শব্দটা বললাম। প্রত্যেকটা ব্রাঞ্চই ইকুয়ালি গুরুত্বপূর্ণ এখনকার মডার্ন সায়েন্সে। ফিজিওলজি, ফিজিওলজি কি বেসিক্যালি হিউম্যান ফিজিওলজির কথা বলা হয়। প্ল্যান্ট ফিজিওলজি হয় সেটা বোটানির আন্ডারে আছে, অ্যানিমাল ফিজিওলজি সেটা জুলজির আন্ডারে আছে। সেখানে কি হয়, ফিজিওলজি মানে শারীর বিজ্ঞান, তোমরা শব্দটা হয়তো বাংলায় শুনেছো, শারীর বিজ্ঞান মানে সেখানে আমাদের বডির মধ্যে যে বিভিন্ন সিস্টেম গুলো রয়েছে, সিস্টেম বলতে যে বাংলায় বোধহয় সম্ভবত তন্ত্রের কথা বলা হচ্ছে, অঙ্গতন্ত্র। তো যে বিভিন্ন কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে আমাদের হার্ট, তার যে সংবহন পদ্ধতি, রক্ত, এগুলো হচ্ছে গিয়ে একটা সিস্টেমের মধ্যে আসে, যেখান থেকে হার্ট পাম্প করছে। পুরোনো ভাগ আছে, সেটাও আমরা পড়বো এইবারে, ক্লাস 9-এ রয়েছে। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। সেই লোহিত রক্তকণিকার মধ্যে রয়েছে আবার হিমোগ্লোবিন। সেই হিমোগ্লোবিন কি করে অক্সিজেনকে নিচ্ছে এবং আমাদের সারা শরীরে যেখানে যেখানে দরকার সেখানে পৌঁছে দিচ্ছে। তো এইটা, তারপরে ডাইজেস্টিভ সিস্টেম, পাচনতন্ত্র, সেখানে খাওয়া থেকে, মুখ থেকে শুরু করে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, মলাশয় নিয়ে একটা পুরো সিস্টেম তৈরি হয়েছে, সেখানে বিভিন্ন অঙ্গ জড়িত রয়েছে। তো এই জিনিসগুলো ফিজিওলজিতে পড়া হয়, ঠিক আছে, হিউম্যান ফিজিওলজিতে। জুলজিতে কি জিনিস, জুলজি হচ্ছে গিয়ে প্রাণীবিদ্যা। প্রাণীবিদ্যাতে হচ্ছে গিয়ে হিউম্যান, মানুষ হচ্ছে গিয়ে ইজ নাথিং বাট পৃথিবী বা মেজর সিস্টেমের ক্ষেত্রে আমরা যেহেতু মানুষ, তো সেই কারণে আমরা একটা আলাদা নিজেদের জন্য একটা স্পেশালাইজড হিউম্যান ফিজিওলজি বা হিউম্যান বলি। তাহলে আলটিমেটলি ইটস নাথিং বাট আমরা একটা অ্যানিমাল। পৃথিবীতে অনেক ধরনের প্রাণী রয়েছে, তার মধ্যে একটু উন্নত মানের প্রাণী হচ্ছে মানুষ, ইটস নাথিং মোর দ্যান দ্যাট। তো জুলজিতে কি হয়, এই উন্নত প্রাণী যারা আমরা নিজেদেরকে বলি, এই আমাদের এই মানুষ বাদে বাকি আর যা যা প্রাণীকুল রয়েছে, সেটা একদম একটা অ্যামিবা থেকে শুরু করে একদম হাতি অব্দি, টিল দ্যাট। তো এরকম যে বিভিন্ন প্রাণীরা রয়েছে তাদের সম্বন্ধে জানাটা হচ্ছে গিয়ে জুলজির মধ্যে পড়ে। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া সব হচ্ছে গিয়ে জুলজির আন্ডারে পড়ছে, প্রাণীবিদ্যা। তাদের বিভিন্ন সিস্টেম সম্বন্ধে যারা পড়াশোনা করে, তাদের কোথায় থাকে, তাদের বাসস্থান, তাদের খাওয়া দাওয়া, তাদের ফাংশনিং সম্বন্ধে যারা পড়াশোনা করে, দ্যাট ইজ জুলজির মধ্যে, প্রাণীবিদ্যা। এগুলো নিয়ে তোমরা ভবিষ্যতে পড়তে পারো আলাদা আলাদা। তারপরে এখন একটা হচ্ছে গিয়ে মাইক্রোবায়োলজি, মাইক্রোবস। মাইক্রোবায়োলজি জিনিসটা কি, আমরা কোভিড এর সময় বিভিন্ন কোভিড-19 এর পুরো কথাটা কি জানো কেউ একজন?
এত যে কোভিড কোভিড আলোচনা হচ্ছে, মাথা নিচু করলে তো হবে না, শুধুমাত্র মুখ দিয়ে তো কিছু বলতেও হবে। মাথা নিচু করলে তো খাতা হচ্ছে গিয়ে পুরো সাদা পাতা হয়ে যাচ্ছে। কোভিড-19 পুরো কথাটা বলবো না, এটা নেক্সট দিনের জন্য রইল, তোমরা দেখে আসবে। এখন মোটামুটি বাড়িতে ফিরলে বা বিভিন্ন সময় হয়তো মোবাইল বা ইন্টারনেটের সুবিধা অনেকেরই রয়েছে, যে বা যাদের যাদের রয়েছে গ্রুপে তোমরা একটুখানি দেখবে, বা বিভিন্ন জায়গা থেকে বাড়িতে জিজ্ঞেস করবে গার্জেনদেরকে বা আমাকে, যে বা ভাই বোনদেরকে কুইজ করতে পারো কোভিড। ওকে, তো মাইক্রোবায়োলজি হচ্ছে গিয়ে যখন বিভিন্ন আণুবীক্ষণীরা রয়েছে যাদের কারণে তারা গুড হতে পারে, তারা ব্যাড হতে পারে, তাদের সম্বন্ধে যখন পড়াশোনা হয়, দ্যাট ইজ মাইক্রোবায়োলজি। বায়োটেকনোলজি এখন একটা প্রচন্ড ডিমান্ডিং সাবজেক্ট, বায়োটেকনোলজি। যেখানে বায়োটেকনোলজির যদি আমি বাংলাটা বলতে চাই, বায়োটেকনোলজি মানে বায়োলজি তার সাথে টেকনোলজি যখন অ্যাড হচ্ছে, মানে প্রযুক্তি, জৈব প্রযুক্তি বা জীব প্রযুক্তি বলা হয়। তো তার আন্ডারে হচ্ছে কি বিভিন্ন ধরনের ক্লোনিং করা হচ্ছে, নতুন নতুন স্পিসিস তৈরি করা হচ্ছে। এই ক্ষেত্রে একটা একটা খুব বড় ডিসকভারির কথা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আনন্দমোহন চক্রবর্তী, প্রফেসর আনন্দমোহন চক্রবর্তীর নাম কেউ শুনেছো? একজন বাঙালি বিজ্ঞানী, খুব বিখ্যাত বিজ্ঞানী এখনকার দিনে। আনফরচুনেটলি উনি সম্ভবত 2020 সালে বা 19 সালের 20 সালে সম্ভবত উনি মারা গেছেন, আমি সালটা এক্স্যাক্টলি বলতে পারছি না। 19-এর এন্ডে বা 20 সালের বোধহয় উনি মারা গেছেন। উনি ইউএসএ তে ইলিনয়েস ইউনিভার্সিটিতে উনি প্রফেসর ছিলেন। উনি মানে ভারতবর্ষ এবং বেঙ্গলের সাথে প্রচন্ড ভাবে হচ্ছে গিয়ে অ্যাটাচ ছিলেন, এবং ওনার একটা খুব বড় ডিসকভারি আছে। সেই গবেষণাটার নাম, ওনাকে একটা অন্য নামে অনেকের কবিদের লেখকদের তোমরা ছদ্মনাম শুনেছো, তো ওনার একটা ওরকম নাম রয়েছে। ওনাকে বলা হতো প্রফেসর সিউডোমোনাস। সিউডোমোনাসের কেউ নাম শুনেছে? হাত তোলো একটু। সিউডোমোনাস হচ্ছে কি এক ধরনের ব্যাকটেরিয়া, ঠিক আছে, মাটিতে থাকে, গাছের মূলে থাকে, ওই রকম বিভিন্ন জায়গাতে থাকে সিউডোমোনাস। তার বিভিন্ন প্রজাতি আছে অবশ্যই। প্রজাতি বলতে কুকুর যেমন হচ্ছে গিয়ে, যেমন চোখের সামনে আমরা বিভিন্ন ধরনের স্ট্রেন দেখতে পাই, বিভিন্ন ধরনের প্রজাতির কুকুর দেখতে পাই, ঠিক একইভাবে সিউডোমোনাস ব্যাকটেরিয়াটারও অনেক প্রজাতি আছে। তো উনি কি করেছিলেন, খুব সহজভাবে বলছি, দু ধরনের সিউডোমোনাস আছে, ধরো দুটো প্রজাতি। একটা সিউডোমোনাসের বয়স কত, একটা সিউডোমোনাস খুব কম দিন বাঁচে, ঠিক আছে, আর আরেকটা সিউডোমোনাস খুব তাড়াতাড়ি অয়েলকে খেয়ে নিতে পারে। অয়েল মানে তেলকে, তেলকে খুব তাড়াতাড়ি ওরা ভেঙে দিতে পারে, খেয়ে নিতে পারে। আর একটা হচ্ছে কি, কিন্তু যারা তেলটাকে খুব তাড়াতাড়ি খায়, ব্যাকটেরিয়া যে তেলটাকে খাচ্ছে, তারা বেশি দিন বাঁচছে না, হয়তো কয়েক ঘন্টা বাঁচে বা কয়েকটা দিন বাঁচে, 1-2 দিন। আর কিছু ব্যাকটেরিয়া আছে সিউডোমোনাসেরই অন্য একটা প্রজাতি, ওরা খুব কম পরিমাণে তেল খায়, কিন্তু বাঁচে অনেক দিন, ঠিক আছে। তার মানে দুটো গ্রুপ হলো, একটা হচ্ছে গিয়ে প্রচুর তেল খায়, কম দিন বাঁচে, আরেকটা গ্রুপ হচ্ছে গিয়ে অল্প তেল খায় কিন্তু অনেক বেশি দিন বাঁচে। তো আনন্দমোহন চক্রবর্তী, প্রফেসর আনন্দমোহন চক্রবর্তী, উনি কি করলেন, কারণ তোমরা হয়তো ছোটবেলায় শুনে থাকতে পারো, আমাদের সমস্যাটা কোথায়, উনি কেন এই গবেষণাটার দিকে ঝুঁকলেন? কারণ তোমরা জানো এখন ইকোলজি মানে বা এনভায়রনমেন্টাল সায়েন্সে খুব জোর দেওয়া হয় পরিবেশের উপরে। পরিবেশের বিভিন্ন সমস্যার মধ্যে পরিবেশ দূষণের ওয়ান অফ দ্য মেইন, একটা খুব গুরুত্বপূর্ণ দূষণ হচ্ছে গিয়ে ওয়াটার পলিউশন, জল দূষণ। আর জল দূষণে যে বিভিন্ন যে প্লাস্টিক মিশছে সেটা তো, কিন্তু সমুদ্রে যে জল দূষণ হয় সেটা একটা অন্য ভাবে হয়। সেটা হচ্ছে সমুদ্রে যে বড় বড় জাহাজগুলো যায়, সেই জাহাজগুলো থেকে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল বা নোংরা তেল জলের উপরে পড়তে থাকে। তার ফলে কি হয়, বা কখনো কখনো যখন বিভিন্ন বড় বড় জাহাজগুলো যখন তেলের বিভিন্ন ব্যারেল নিয়ে যাচ্ছে, কোনো একটা দুর্ঘটনা ঘটলো,
সেই দুর্ঘটনায় কি হয়েছিল, সমুদ্রের ওপরে ওই বিশাল জাহাজ থেকে প্রচুর পরিমাণে তেল, অয়েল স্পিল হয়েছিল, ইংলিশে যেটাকে বলা হয় স্পিলিং। তেল ছড়িয়ে পড়েছিল, এবারে জল আর তেল তো মেশে না, তাহলে সেই তেলটা কি হচ্ছে, জলের ওপরে ভাসছে। জলের নিচে যে মাছগুলো রয়েছে, এবারে ওরা যখন কিছুক্ষণ অন্তর অন্তর অক্সিজেন নেওয়ার জন্য জলের ওপরে ভাসতে যাচ্ছে, কি হচ্ছে, অক্সিজেন নিতে পারছে না, কারণ জলের ওপর অব্দি যেতেই পারছে না, কারণ জলের ওপরে একটা মোটা তেলের লেয়ার হয়ে রয়েছে। তখন কি হচ্ছে, সেই মাছগুলোর পাখনাগুলোতে তেল লেগে যাচ্ছে, পাখিদের ডানা, যারা সামুদ্রিক পাখি রয়েছে তাদের ডানায় তেল লেগে যাচ্ছে, তার ফলে তারা কি হচ্ছে, উঠতেও পারছে না। তো ইকোলজি বা পরিবেশের একটা ব্যাপক ক্ষতি হচ্ছে, মাছ মারা যাচ্ছে, সামুদ্রিক পাখিরা মারা যাচ্ছে। তার মানে কি, এটার একটা সমাধান করতে হবে। এবারে জাল নিয়ে তো আর তেল তোলা যায় না, জাল দিয়ে মাছ তোলা যায়। তাহলে কিভাবে এই সমস্যার সমাধান করা হবে? এবং অত বিশাল আরবিয়ান সিতে বা হচ্ছে কি ভারত মহাসাগরে, বিভিন্ন মহাসাগরে ওইভাবে যদি ছড়িয়ে পড়ে, তখন কি করলেন এই আনন্দমোহন চক্রবর্তী, প্রফেসর আনন্দমোহন চক্রবর্তী, উনি গবেষণার মাধ্যমে দেখলেন এই ব্যাকটেরিয়াটাকে তাহলে কাজে লাগানো যায়। কিভাবে কাজে লাগানো যায়? উনি করলেন কি, দুটো আলাদা ব্যাকটেরিয়ার জিনটাকে নিলেন, নিয়ে যারা অল্প তেল খায় কিন্তু বেশি দিন বাঁচছে, তার জিনের কিছুটা পোরশন অন্য ব্যাকটেরিয়া যারা প্রচুর পরিমাণে তেল খায় কিন্তু অল্প দিন বাঁচছে, সেরকম দুটো ব্যাকটেরিয়াকে জুড়ে দিলেন, ধরে নাও তাদের জিন দুটোকে। তার ফলে কি দাঁড়ালো, একটা নতুন প্রজাতির ব্যাকটেরিয়া, নতুন প্রজাতির সিউডোমোনাস ব্যাকটেরিয়া উনি তৈরি করলেন। সেই সিউডোমোনাস ব্যাকটেরিয়াটা কি, অয়েল ইটিং ব্যাকটেরিয়া বলা হয়। সেই অয়েল ইটিং ব্যাকটেরিয়া তেলও প্রচুর পরিমাণে খাচ্ছে আর বাঁচছেও অনেক দিন, তাদের লাইফ স্প্যানটা অনেক দিন। তার ফলে কি হলো, এবারে উনি কি করলেন, ওই ব্যাকটেরিয়াটাকে আবিষ্কার করার পরে সেটা ওই যেখানে যেখানে অয়েল স্পিল হয়েছিল সমুদ্রে, ওটাকে ব্যাকটেরিয়াটাকে ছড়িয়ে দিলেন। দেখা গেল খুব ভালো, দারুণ রেজাল্ট পাওয়া গেল। কি হলো, খুব কিছুদিনের মধ্যেই যতটা পরিমাণ তেল ছিল, সেই তেলের পরিমাণ, যেটা স্পিল হয়েছিল অয়েল স্পিল, তখন সেই তেলের পরিমাণটা সমুদ্রের ওপর থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে, ব্যাকটেরিয়া গুলো খেয়ে নিচ্ছে, এবং তার ফলে কি হলো, আস্তে আস্তে তেলটা প্রায় শেষই হয়ে গেল। খুব সহজ সমাধান, থ্রু বায়োলজি। আমি বলার সময় সহজ বললাম, কিন্তু গবেষণাটা করতে অনেক সময় লেগেছে। তার সারা জীবনই চলে গেছে হচ্ছে কি এই সিউডোমোনাসের এই একটা স্পিসিসকে তৈরি করতে। এরকম একটা রিমার্কেবল যেটা সমস্যা, সেই সমস্যাটাকে সমাধান করার জন্য। আরেকটা মডার্ন বায়োটেকনোলজির হচ্ছে কি আরেকটা জিনিস দেখতে পাবে, হচ্ছে গিয়ে আমরা যে কোভ্যাক্সিন বা কোভিশিল্ড নিচ্ছি, ভাবো 2019 সালে হচ্ছে কি একটা নতুন ভাইরাস আমাদেরকে এফেক্ট করলো, একটা মারণ ভাইরাস বলতে গেলে প্রায়, কিন্তু তার এগেনস্টে কোনো প্রতিষেধক টিকা ছিল না, ভ্যাকসিন ছিল না। কত ফাস্ট সারা পৃথিবীর মডার্ন সায়েন্স বিভিন্ন জিনিসকে, প্রযুক্তিকে ব্যবহার করে, কোনো দেশে হয়তো 1 বছর, কোনো দেশে 1.5 বছর লেগেছে বা 2 বছর, বিভিন্ন ভাবে বিভিন্ন বিজ্ঞানীরা বেশ কিছু ভ্যাকসিন আবিষ্কার করলেন, যেটা এখনো কন্ট্রোভার্সিয়াল, বিভিন্ন দিক থেকে বিভিন্ন কন্ট্রোভার্সি থাকলেও তার সাইড এফেক্ট কি নাকি, সেখান থেকে একদম ল্যাব থেকে একদম মানুষের মধ্যে দেওয়া যায়, এই রকম পর্যায়ে নিয়ে চলে এলেন এত ফাস্ট। এক একটা ভ্যাকসিন, যদি আমরা অনেক সময় ছোটবেলায় যে পোলিও ভ্যাকসিন নিচ্ছি, বা আমাদের যে আদার যে টিটেনাস টক্সয়েড যেরকম নেওয়া হয় কোথাও কেটে গেলে, লোহাতে যদি কেটে যায়, তো বিভিন্ন ভ্যাকসিন, তোমরা যদি এর ডিসকভারি গুলো পড়ো, কখনো কখনো দেখবে এক একটা ভ্যাকসিন তৈরি হতে 8 বছর, 10 বছর, 15 বছর লেগে যায় একটা ভালো ভ্যাকসিন তৈরি করতে। কিন্তু সেখানে বাই গডস গ্রেস আর যে কোনো ভাবে আমাদের মডার্ন সায়েন্সের সাহায্যে, দ্যাট ইজ বায়োটেকনোলজির হেল্পে, আমরা কি করতে পেরেছে, সায়েন্টিস্টরা খুব কম সময়ের মধ্যে কিছুটা ডিফেন্ড করতে পারে, বা অনেকটাই ডিফেন্ড করতে পারে কোভিড-19 কে, কোভিডের ভাইরাসকে, করোনা ভাইরাসকে। সেরকম ভ্যাকসিন নিয়ে চলে এলেন মার্কেটে। দ্যাট ইজ বায়োটেকনোলজি। বায়োকেমিস্ট্রি কি, এটাকে বলা হয় জৈব রসায়ন। কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি যখন মিলে কাজ করে, ঠিক আছে। তো এর উদাহরণ কি, আমরা যারা বলছি যে গ্লুকোজ, যে সালোক সংশ্লেষের ফলে গাছ কি করে, গ্লুকোজ তৈরি করে। Glucose is nothing but a chemical compound, that is C6H12O6.
6টা কার্বন আছে, 12টা হাইড্রোজেন রয়েছে এবং O6, 6টা অক্সিজেন। এটা মিলে হচ্ছে কি একটা গ্লুকোজ মলিকিউল তৈরি করছে, যেখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড মেইন কম্পোনেন্ট, জল হচ্ছে কি আরেকটা কম্পোনেন্ট, তার সাথে কিছু এটিপির ট্রানজাকশন হচ্ছে, দ্যাট ইজ এনার্জি। তার ফলে আলটিমেটলি আমরা একটা গ্লুকোজ পাচ্ছি। তো এই যে, বা আমরা যে এখন কথা বলছি, আমি এখন বেসিক্যালি বকবক করছি, বা তোমরা যে বসে রয়েছো, বসে থাকার জন্য তো তোমাদের পেশি গুলো কাজ করছে, মাসেল গুলো যে টোনটা, বা তোমরা যে হাত পা নাড়াচ্ছ বা কিছু নোট করছো, আমাদের মাংসপেশির মধ্যে কি হচ্ছে, সেটার কন্ট্রাকশন হচ্ছে, সেটা রিল্যাক্স করছে পেশিগুলো। আমরা যখন মাংস খাই, যা আশা করছি সবাই নন ভেজ, ধরে নিচ্ছি নন ভেজিটেরিয়ান, তো আমরা যখন চিকেন বা মাটন বা ফিশ যেটাই খাই না কেন, তখন আমরা দেখতে পাই সরু সরু কিছু ফাইবার থাকে, মাসেল ফাইবার। ওই প্রত্যেকটা ফাইবার কন্ট্রাক্ট করে, আবার রিল্যাক্স করে, সংকুচিত হয়, আবার প্রসারিত। তার ফলে আমার হাতটা নড়ছে, আমার আঙুলটা মুঠো হচ্ছে, বা আমি যেটা করতে চাইছি হচ্ছে। কিন্তু সেটা করতে গিয়ে মাসেলের এনার্জি লাগছে, শক্তি লাগছে, এটিপি লাগছে। তাহলে সেই এটিপিটা আসছে কোথা থেকে, বা সেই এটিপিটা তৈরি কি করে হচ্ছে, তার রাস্তা কি কি, তখন হচ্ছে কি সেগুলো আলোচনা করা হয় বায়োকেমিস্ট্রির মধ্যে। এই প্রত্যেকটাই একে অপরের সাথে প্রচন্ড ভাবে ওতপ্রোত ভাবে জড়িত। ফার্মাকোলজি, ফার্মা মিনস, সেখান থেকে নাম থেকেই বুঝতে পারছো, ফার্মা মিনস যেখানে হচ্ছে কি মেডিসিন রিলেটেড আলোচনাগুলো হয়, ফার্মা। জেনেটিক্স, একটা সময় ছিল, একটুখানি আমি পেছন দিকে যাচ্ছি, প্রায় 200-300 বছর আগে। তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা? জাস্ট হাত নাড়লেই বা ঘাড় নাড়লেই হবে। হ্যাঁ, শোনা যাচ্ছে। জেনেটিক্স কি, যেখানে হচ্ছে কি জিন নিয়ে আলোচনা করা। আজ থেকে যদি আমি 300-400 বছর আগে চলে যাই, ফেরত যাই, পিছিয়ে যাই, মানে ধরো 1700 সাল বা 1600 সাল, এখন তো 2022 চলছে, 1600 সাল বা 1700 সাল, তখন কি হতো, তখন বড় বড় যে ডিসকভারি গুলো ছিল, যদি একটু দেখো, তখন গণিত নিয়ে অনেক বড় বড় ডিসকভারি হয়েছিল, গণিত ম্যাথস নিয়ে, বা তারপরে হচ্ছে গিয়ে ফিজিক্সের এরা স্টার্ট হলো। ফিজিক্সের যত মানে, তখন অক্সিজেন আবিষ্কার হয়েছে, হাইড্রোজেন আবিষ্কার হয়েছে, ফার্স্ট অক্সিজেন, দিস মলিকিউল ইজ নোন অ্যাজ অক্সিজেন, এটা হচ্ছে কি একটা অক্সিজেন, O2। তো সেরকম অক্সিজেনের অণু, পরমাণু, সেইগুলো হচ্ছে কি আবিষ্কার হয়েছিল ওই সময়তে, 1600 সাল, 1700 সাল। এক একটা করে আমরা যদি পিরিয়ডিক টেবিল পড়ি, পিরিয়ডিক টেবিলের যে এত এলিমেন্ট রয়েছে, সেই প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু আস্তে আস্তে ওই সময়তে বিভিন্ন গবেষণার মাধ্যমে আবিষ্কার হচ্ছে, যেটা আমরা এখন পড়ছি বেসিক্যালি। কিন্তু এক সময় তো সেটা আবিষ্কার হয়েছিল, সেটা তৈরি হয়েছিল নলেজটা। তারপরে কি হলো, একটা সময় এলো যখন শুরু হলো কেমিস্ট্রির যুগ। কোন সময়টাতে কেমিস্ট্রির ডমিনেন্সি বাড়লো? যখন প্রথম বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। মনে করো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাটম বোম ডিসকভার হয়ে গেছে এবং তার প্রয়োগও হয়ে গেল। আমেরিকা হচ্ছে কি হিরোশিমা নাগাসাকির ওপরে অ্যাটম বোম ফেলে দিল। অত বিভিন্ন ধরনের যে যন্ত্র তৈরি হচ্ছে, মাদাম কুরি, পিয়ের কুরি, এনারা কি করলেন, রেডিও অ্যাক্টিভ কম্পাউন্ডের উপরে গবেষণা করলেন। তো ফিজিক্স থেকে আস্তে আস্তে ডমিনেন্সি তৈরি হতে থাকলো, হচ্ছে কি কেমিস্ট্রির যুগ তৈরি হলো। তখনও বায়োলজির চরক সুশ্রুত থেকে আমাদের ইন্ডিয়ান অ্যানসিয়েন্ট লিটারেচার, বা তখন থেকে হয়তো বিভিন্ন স্বাস্থ্য নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু 1900 সালের ওই মাঝামাঝি যখন বিশ্বযুদ্ধের সময় হচ্ছে, তখন থেকে আস্তে আস্তে শুরু হলো বায়োলজি নিয়ে আলোচনা করা। বায়োলজি নিয়ে কেন আলোচনা শুরু হলো বোঝার চেষ্টা করো। তখন বিভিন্ন দেশের প্রচুর প্রচুর আর্মি কি হচ্ছে, যুদ্ধে যাচ্ছে, গুলি লাগছে, বোম পড়ছে, কারোর হয়তো হাতটা কেটে বাদ চলে গেল, কারোর পাটা কেটে বাদ চলে যাচ্ছে। সেই সিচুয়েশনে তখনকার ডাক্তাররা কি করে তাদেরকে বাঁচাবেন, সেটার জন্য তাদের ঘাম ঝরে যাচ্ছে, অনেককে বাঁচাতে পারছে না। প্রথম বিশ্বযুদ্ধে যেটা সব বেশিরভাগ যারা যারা অংশগ্রহণ করেছিল, সেই প্রত্যেকটা দেশ হচ্ছে গিয়ে ফেস করলো, যে আর্মিতে যারা যাচ্ছে, যুদ্ধে যারা যাচ্ছে, তারা অনেকেই মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? তারা ওখানে যে ট্রিটমেন্টটা পাওয়া দরকার যুদ্ধক্ষেত্রে, সেটা পাচ্ছে না।
কারণ ব্লাড লস হচ্ছে, রক্ত ক্ষয় হলো, ব্লাড বেরিয়ে গেল, কিন্তু তাকে যে ব্লাডটা তো আমাদের বডিতে একটা ন্যাচারাল প্রসেসে তৈরি হতে, আমরা কি করবো এর জন্য এরিথ্রোপয়েসিসটা করবো। এরিথ্রোপয়েসিস মানে আরবিসি বা লোহিত রক্তকণিকা কিভাবে তৈরি হয় সেই মেকানিজমটা আমরা হচ্ছে গিয়ে পড়বো বায়োলজিতে, হয়তো এই বছরেই পড়বো, কারণ এর পরের চ্যাপ্টারটা সেটাই রয়েছে, ঠিক আছে। তখন কি হলো, তার মানে কি হবে, বাইরে থেকে রক্ত দিতে হবে, কিন্তু তখন হচ্ছে গিয়ে পজিটিভ নেগেটিভ আবিষ্কার হয়নি। এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, এ বি ব্লাড গ্রুপ আর ও ব্লাড গ্রুপ তখনও আবিষ্কার হয়নি। তখন কি ঘটলো, ডাক্তাররা একজনের বডি থেকে ব্লাড নিচ্ছে আর একজনকে দিচ্ছে, কিছু জন বেঁচে যাচ্ছে কিন্তু বেশিরভাগ জনই মারা যাচ্ছে, ব্লাড দেওয়ার 2-3 দিনের মধ্যেই মারা যাচ্ছে। তখন তো বিজ্ঞানীদের আবার হচ্ছে গিয়ে বা ডাক্তারদের হচ্ছে গিয়ে চিন্তায় পড়ে গেলেন যে কেন কেন হচ্ছে এরকম। তো গবেষণায় দেখলেন আবার কিছু করে যে আচ্ছা, এই রোগীর কিছুটা রক্ত নেওয়া হলো আর অন্য আরেকজন যে হেলদি তার কিছুটা রক্ত, দুটোকে যখন মেশানো হলো দেখা যাচ্ছে রক্তটা খুব তাড়াতাড়ি ক্লট করে যাচ্ছে, রক্ত তঞ্চন হচ্ছে, যেটা আমাদের কোথাও কেটে গেলে হয়ে থাকে ব্লাড ক্লট, নাহলে তো সেখান দিয়ে রক্ত বেরিয়েই যেতে থাকবে বেরিয়েই যেতে থাকবে। আমরা তো কন্টিনিউয়াসলি যদি ব্লাড লস করতে থাকি, বেশিরভাগ অ্যাক্সিডেন্টে কিন্তু ব্লাড লসের কারণে ডেথ হয়। রোড অ্যাক্সিডেন্ট, যে মেজর রোড অ্যাক্সিডেন্ট গুলো এখনকার দিনেও হয়, তাতে কিন্তু ডেথের মেইন কারণ হচ্ছে কি ম্যাসিভ ব্লাড লস, অন্য কোনো নয়। কারণ রক্ত ক্ষয়টাকে বন্ধ করা যায় না, তার ফলে যখন পৌঁছয় আমাদের ব্লাড ভলিউম কমে যায়, আমাদের ব্লাড প্রেশার কমে যায়, দ্যাট উইল লিড টু ডেথ। বেসিক্যালি হসপিটালে নিয়ে যাওয়ার আগেই বা নিয়ে যেতে যেতেই সে যখন পৌঁছলো তখন তাকে মারা গেছে বা এরকম ডিক্লেয়ার করে। তো যুদ্ধতে এই ঘটনাটা ঘটছে। তখন কি করলেন সায়েন্টিস্টরা, তখন জানার চেষ্টা করলেন, তখন ব্লাড গ্রুপ নিয়ে আলোচনা হলো। সেই ব্লাড গ্রুপটা আমরা হচ্ছে ক্লাস 9-এর নেক্সট ক্লাস থেকে বা পরে যখন আমাদের ওইটা আসবে আমরা তখন আলোচনা করবো, দ্যাট ইজ এবি ব্লাড গ্রুপ। তো সেইভাবে হচ্ছে গিয়ে তখন থেকে স্টার্ট হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, ওই সময় থেকে স্টার্ট হলো দ্য এরা অফ বায়োলজি। বায়োলজির গবেষণা তখন প্রচুর বেড়ে গেল, এবং 1960, 1970 এইটা হচ্ছে গিয়ে বায়োলজির একটা পাথ ব্রেকিং বা একটা গোল্ডেন এরা। কারণ সেই সময় ডিএনএ ডিসকভার হয়েছিল, জিন ডিসকভার হয়েছিল ওই সময়তে। তারপর থেকে পুরো মেডিসিনাল ওষুধ তৈরি থেকে শুরু করে ক্লোনিং, জিন ক্লোনিং, বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া তাদের উপরে কাজকর্ম প্রচুর বেড়ে গেল যখন ডিএনএ আবিষ্কার হওয়ার পরে। তো এন্ড দিস পিরিয়ড আমরা এখন যারা রয়েছি, তোমরা আমরা আমরা এখন যত না ফিজিক্স কেমিস্ট্রি বা এই রিলেটেড গবেষণা হচ্ছে, দিস ইজ দ্য সময় বা তারও আগে থেকে। তারপরে ফিজিক্সের ডমিনেন্সি ছিল, বাকি যেগুলোও ছিল বাকি বিষয়গুলো। তারপরে হলো হচ্ছে 1800 সাল 1900 সাল কেমিস্ট্রির ডমিনেন্সি, এন্ড দিস ইজ দ্য এরা। এখন 2000 সাল বা এই সময়টা 1950 থেকে 2000 এই সময়টা বেশিরভাগটাই হচ্ছে গিয়ে বায়োলজির ডমিনেন্সি। তারপরে এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে বিভিন্ন, এছাড়া আরো অনেক কিছু রয়েছে, বায়োফিজিক্স রয়েছে, ফিজিক্স আর বায়োলজি, অ্যানাটমি রয়েছে যেখানে হাড় বোন বিকালে পোটেলে খুব ডিপলি পড়তে হবে। তাহলে আজকে আমরা জাস্ট 2 মিনিট নেবো, তাহলে অ্যাপ্লিকেশন অফ মডার্ন বায়োলজি কি কি, বিভিন্ন অর্গানিজমের ফাংশনটা বোঝার জন্য মডার্ন বায়োলজি যদি জানতে চাই এবং ডিজিজ সম্বন্ধে যদি জানতে চাই, তাহলে হচ্ছে গিয়ে তার জন্য আমাদের বিভিন্ন বায়োটেকনোলজির হেল্প লাগবে, তার সাথে হচ্ছে কি মাইক্রোবায়োলজির হেল্প লাগবে, এবং এগুলোতে যারা স্পেশালিস্ট তাদেরকে কি বলা হয়, বায়োটেকনোলজিস্ট, মাইক্রোবায়োলজিস্ট। এখানে প্রচুর চাকরির সুযোগ এখন বিভিন্ন মডার্ন বায়োলজির জন্য তৈরি হচ্ছে। আরেকটা কি অ্যাপ্লিকেশন বা গুরুত্ব, ইম্পর্টেন্স, ফাইন্ডিং ট্রিটমেন্ট অফ ডিজিজেস। সেই রোগের কারণটা তো না হয় বোঝা গেল, কিন্তু তার সমাধানটা কি, তখন ট্রিটমেন্ট অফ ডিজিজেস, কিভাবে তাকে ট্রিট করা হবে। যেমন কোভিড-19 হয়েছে, আচ্ছা তাকে এই ওষুধগুলো একটু নিতে হবে, প্রিকশনারি ডোজ হিসাবে, তার সাথে ভ্যাকসিনেশনটা মেবি, বা এই জ্বরটা হয়েছে বা একটা কেটে গেছে তাকে একটা টিটেনাস টক্সয়েড নিতে হবে যদি না নিয়ে থাকে সেরকম। তারপরে মেডিসিন ম্যানুফ্যাকচারিং, দ্যাট ইজ ফার্মাকোলজির মধ্যে যেটা পড়ে। তারপরে কি ইমপ্রুভড আন্ডারস্ট্যান্ডিং অন ইকোলজি, ইকোলজি মানে পরিবেশ, পরিবেশ বাস্তুতন্ত্র এগুলো সম্বন্ধে জানা।
পলিউশন সম্বন্ধে জানা, পরিবেশকে আরো কি করে রক্ষা করা যায়, সোলার এনার্জি, উইন্ড এনার্জি, সেগুলোর আরো ডিটেলে জানা, দ্যাট ইজ মডার্ন বায়োলজির থ্রু দিয়ে সেগুলো জানা। যেটা এনভায়রনমেন্টাল প্রবলেমের মধ্যেও বলছিলাম, যে আমরা তাহলে সেগুলোকে যদি জেনে থাকি তাহলে আমরা সেটাকে আরো ভালোভাবে ম্যানেজ করতে পারবো, দ্যাট ইজ বেটার ম্যানেজমেন্ট অন এনভায়রনমেন্টাল প্রবলেমস। আরেকটা কি হয়, ইমপ্রুভড কোয়ালিটি এন্ড প্রোডাকশন অফ ফুড। খাবারের কোয়ালিটি, এখন আমাদের পপুলেশন যেভাবে ইন্ডিয়াতে বেড়ে যাচ্ছে, চায়না এন্ড তার একটু পরেই রয়েছে আমাদের সেকেন্ড পজিশন, ডেনসিটিতে ইন্ডিয়ার টপে পৃথিবীর মধ্যে, কিন্তু নাম্বার অফ পপুলেশনে ইন্ডিয়া হচ্ছে কি সেকেন্ডে। তাহলে এত পপুলেশনকে তাদেরকে ভাত, রুটি বা যার যেটা খাদ্য সেটাকে প্রোভাইড করার জন্য জমির পরিমাণ আগে যা ছিল এখনো তাই রয়েছে, কিন্তু ডিমান্ড বেড়ে গেছে। তাহলে অবভিয়াসলি প্রোডাকশন বাড়াতে হবে, তার সাথে কোয়ালিটি মেনটেন করতে হবে। তাহলে এখন যে বিভিন্ন গবেষণার থ্রু দিয়ে ধান্য গবেষণাগার বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে, সেইগুলোর থ্রু দিয়ে এটা হচ্ছে গিয়ে প্রোডাকশন। বিটি বেগুন, বিটি বেগুনেরটা আমরা হয়তো নেক্সট দিনকে আলোচনা করতে পারি, আজকে একটু সময়ের জন্য। বিটি বেগুন হচ্ছে গিয়ে গবেষণার থ্রু দিয়ে আবিষ্কার হয়েছিল। কি হয়, বেগুনে প্রচন্ড পোকা ধরে, তো বিজ্ঞানীরা কি করলেন, এমন একটা বেগুন আবিষ্কার করলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর থ্রু দিয়ে, যে পোকাটা বারবার লাগছে সেই পোকাটা যদি ওই বেগুনটা খায় সেই মারা যাবে। সেই ধরনের একটা জিনিস বেগুনের গাছটার মধ্যে, চারার মধ্যে দিয়ে দিলে, তার ফলে খুব সহজ ভাবে এটা বলছি, কিন্তু জিনিসটা অতটাও ইজি নয়। তো সেখান থেকে তাহলে যখনই পোকাটা আক্রমণ করছে বেগুনকে, খাচ্ছে, মরে যাচ্ছে। তো বিটি বেগুন জেনেটিক ইঞ্জিনিয়ারিং থ্রু দিয়ে। আরেকটা সিউডোমোনাসের গল্পটা বললাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথা। স্পেস সায়েন্স অ্যান্ড রিসার্চ, মহাকাশ গবেষণা প্রচন্ড স্কোপ আছে নাসাতে। আজ থেকে তোমাদের এখন বয়স হয়তো খুব জোর 14 বছর, তোমরা যখন আস্তে আস্তে গ্রাজুয়েশন বা আজ থেকে আরো 10 বছর বাদে, স্পেস সায়েন্স হচ্ছে গিয়ে আরেকটা অন্য দিগন্ত খুলে দেবে, দ্যাট ইজ, এবং তার রিসার্চ। সেখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে থাকা, সেখানে থাকতে গেলে কি ধরনের খাবার থাকে বা ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, সেগুলোর গবেষণা, ওগুলো হচ্ছে গিয়ে চলছে। সেখানে কোনো উদ্ভিদকে তৈরি করা, মানে বাঁচিয়ে রাখা যায় কিনা, ওই ধরনের গবেষণা চলছে। মানুষ যদি স্পেসে যায়, চাঁদে গেল বা মার্স মিশন হচ্ছে, মানে মঙ্গল অভিযান, বা যেখানেই যাক, বা অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনেও যদি যায়, সেখানে কি হয়, গ্র্যাভিটি প্রচন্ড কম। গ্র্যাভিটির ডিমান্ড, যেমন চাঁদে মানুষ নিজেকে অনেক বেশি হালকা মনে করে, প্রায় 6 গুণ হালকা মনে করে, যেটা তারা পৃথিবীতে মনে করে, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স, সিম্পল ফিজিক্স। তো স্পেস সায়েন্স এন্ড রিসার্চ, তাহলে অবভিয়াসলি আমাদের ফিজিওলজিক্যাল ফাংশন একই রকম ভাবে কাজ করবে না, অনেক হালকা ফিল করবে সবকটা অর্গান। তখন কিভাবে তারা, মানে স্পেস সায়েন্স। আরেকটা ফরেনসিক সায়েন্স, ফরেনসিক সায়েন্সে কি, তোমরা হয়তো নাম শুনেছো অনেকেই, বিভিন্ন চ্যানেলে হচ্ছে গিয়ে বিভিন্ন ক্রাইমস রিলেটেড যখন কোনো এপিসোড হয়, তখন ফরেনসিক সায়েন্সের তোমরা দেখতে পাও, সেখানে হচ্ছে গিয়ে জিন ক্লোনিং থেকে শুরু করে আরো কি কি ধরনের হয়, যখন হচ্ছে কি কোনো ক্রিমিনালকে ধরতে হয়, বা অনেক সময় বাবা মাকে আইডেন্টিফাই করার দরকার পড়ে, তখন হচ্ছে গিয়ে ফরেনসিক সায়েন্সের অনেক রোল আছে, ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফাই করার ক্ষেত্রে, এই ধরনের। তো এইগুলো বেশিরভাগই মডার্ন বায়োলজির ক্ষেত্রে আসছে, ঠিক আছে। সো দিস আর দ্য বেসিক্যালি দ্য অ্যাপ্লিকেশনস অফ মডার্ন বায়োলজি। আমি এখানে স্টপ করছি আজকে। নেক্সট দিন আমরা সেল থেকে স্টার্ট করব, ঠিক আছে। নেক্সট দিনকে আমরা কোষ বা সেগুলো সম্বন্ধে আস্তে আস্তে অল্প একটু আলোচনা করব। এনি কোশ্চেন, এনি ডাউট? কারোর কোনো জিজ্ঞাসা আছে? স্যার হোয়াট ইজ এই যে বলছে এখানে যেটা, স্যার এখানে যে ইকোলজি যেটা বলছে, তো ইকোলজিটা কি? ইকোলজি হচ্ছে গিয়ে পরিবেশ নিয়ে যখন পড়াশোনা করা হয়, ঠিক আছে। বিভিন্ন বাস্তুতন্ত্রের হয়তো নাম শুনেছো তোমরা, যেমন জীব বৈচিত্র্য, সেখানে ইকোলজির মধ্যে ইভলিউশন বা ডারউইনের নাম শুনেছো হয়তো তোমরা। সেই ধরনের পড়াশোনাগুলো হচ্ছে গিয়ে ইকোলজির আন্ডারে হচ্ছে গিয়ে পড়া হয়। বোঝাতে পারলাম? ইকোলজি যখন বিভিন্ন পরিবেশ, বাস্তুতন্ত্র, সেটা পুকুরের বাস্তুতন্ত্র হতে পারে, সমুদ্রের বাস্তুতন্ত্র এক রকমের হয়,
মরুভূমির বাস্তুতন্ত্র আরেক রকমের হয়, সেখানকার প্রাণী, তাদের খাবার দাবার, তাদের জীব বৈচিত্র্য, সেইটা নিয়ে যখন পড়াশোনা করা হয়, দ্যাট ইজ বেসিক্যালি ইকোলজি। ঠিক আছে? স্যার আর একটা যেটা আপনি ওই যে বায়োটেকনোলজিতে দু ধরনের ব্যাকটেরিয়ার কথা বললেন, যেটা হচ্ছে কম তেল খেয়ে বেশি দিন বেঁচে থাকে বা বেশি তেল খেয়ে তাড়াতাড়ি মরে যায়, তো ওই ব্যাকটেরিয়া দুটো সম্বন্ধে যদি আরেকবার বলেন তো খুব ভালো হয়। আচ্ছা, তোমাদের এটা একটু দিলাম, সিউডোমোনাস, নামটা লিখে রাখো, PSEU, সিউডো, PSEU, DO, সিউডো, MONOUS, সিউডোমোনাস। গুগলে গিয়ে বা তোমরা কোনো বই থেকে সার্চ করতে পারো সিউডোমোনাস, অয়েল ইটিং ব্যাকটেরিয়া, ডিসকভার্ড বাই প্রফেসর আনন্দমোহন চক্রবর্তী, বা প্রফেসর সিউডোমোনাস বলেও যদি গুগলে সার্চ করো, আনন্দমোহন চক্রবর্তী একদম ফার্স্টে চলে আসবেন উনি। তো সেখানে তোমরা ওই ডিসকভারিটা বা দুটো ব্যাকটেরিয়া স্ট্রেন সম্বন্ধে একটু পড়তে পারবে। ইটস ইজ আ সিউডোমোনাস ব্যাকটেরিয়া। ওকে স্যার, স্যার আর মাইক্রোবায়োলজি সম্বন্ধে যদি আরেকটু কিছু মানে আরেকবার যদি বলেন তো খুব ভালো হয়। আচ্ছা, আমরা কি এটা হচ্ছে কি হয়তো নেক্সট টিচার এসে গেছেন, তোমাদের পরে আরেকজনের ক্লাস আছে, আমি একটু হয়তো অন্যদিকেই একটু বেশি সময় নিয়ে ফেলেছি। তো মাইক্রোবায়োলজি হচ্ছে গিয়ে অণুজীব বিদ্যা, যেটাকে বেসিক্যালি বলা হয়। মানে যে আণুবীক্ষণিক যে বিভিন্ন জীবগুলো রয়েছে আমাদের পরিবেশে, এখন আমার যে হাতটা রয়েছে, আমি যদি মাইক্রোস্কোপে এখান থেকে কিছুটা জিনিস নিয়ে মাইক্রোস্কোপের আন্ডারে দেখি, এখানেও প্রচুর ব্যাকটেরিয়া এবং ভাইরাস রয়েছে। তোমরা যে বসে আছো, তোমাদের আমাদের জামা কাপড় থেকে শুরু করে সব জায়গায় প্রচুর ভাইরাস এবং ব্যাকটেরিয়া রয়েছে। সেইগুলো নিয়ে যখন পড়াশোনা, দ্যাট ইজ মাইক্রোবায়োলজি বেসিক্যালি। তাদের হচ্ছে গিয়ে সেটা জলেতে কোন ধরনের মাইক্রোবস থাকে, মাটিতে কোন ধরনের মাইক্রোবস থাকে, আমাদের পেটের মধ্যে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা যে হজম হয়ে যাচ্ছে বা সেটার যে পাচন হচ্ছে। আমরা অনেক সময় দই খাই, দুধটা থেকে দই হয়ে গেল, সেখানে একটা ব্যাকটেরিয়ার রোল আছে, দ্যাট ইজ, সবাই জানে হয়তো, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। ল্যাক্টোব্যাসিলাস কি করে, দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে ফার্মেন্টেশনে। তো সেইগুলো মাইক্রোবায়োলজির আন্ডারে পড়া হয়। ঠিক আছে, অণুজীববিদ্যা। স্যার, ওকে, যদি কোনো কোশ্চেন থাকে, আমি হচ্ছে গিয়ে, এটা আমার মেল আইডি, জাস্ট নোট করে রাখতে পারে এভরিওয়ান, ornab.das.ssy@gm, দ্যাট ইজ জিমেল এর শর্ট ফর্ম, gm.rkmvu, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি .ac.in। তোমরা এখানে হচ্ছে গিয়ে মেল করেও কোনো কোশ্চেন ড্রপ করতে পারো। ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ। আজকের মতো যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট দিনকে শুরুতেই করবো। ঠিক আছে, তোমরা একটু পড়ো, একটু সবকটা ডিসিপ্লিন তার অ্যাপ্লিকেশন গুলো একটুখানি দেখো, দেখে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে নেক্সট দিন শুরুতেই জিজ্ঞেস করো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, আমি স্টপ শেয়ারিং করলাম।